নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথে আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অভিমানী। কাশী থেকে মোগলসরাই এলাম একেবারে নিঃসম্বল অবস্থায়। এই 6 মাস আগে আমি মুঙ্গেরের পিসিমার বাড়ি থেকে কাশী আসি এমনি নিঃসম্বলে। মুঙ্গেরে পিসিমার বাড়িও এসেছিলাম নিঃসম্বলে, নিজের দেশ যশোর জেলার এক অজপাড়াগা থেকে। উদ্দেশ্য চাকরি খোঁজা। মুঙ্গেরে পিসেমশাই ও পিস্তুত ভাইয়েরা আশা দিয়েছিল চাকরি জুটিয়ে দেবে, তারা তা পারেনি কিংবা করেনি। পিসিমা কেবলই স্তোক বাক্য দিতেন, থাকো না বাপু দুদিন, দেশ থেকে এসো, জলে তো আর পড়ে নেই তুমি, এমন কিছু নয় যে ঘরে তোমার ছেলে মেয়ে কাঁদছে। বলে আপনি আর কোপনি, কিসের ভয় তোমার, একটা পেটের জন্যে না চাকরি চোটে পিসিমার কুঁড়েতে দুদিন রইলেই বা। এ কথা আমার ভালো লাগলো না। কেনই বা আমি পরের বাড়িতে বরাবর থাকতে আর খেতে যাব? তা হবে না। চাকরি না পাই চলে যাব এখান থেকে। চাকরি যদি না করব তবে দেশে কাকার সংসারে থাকলেই তো হতো। কিছুতেই যখন কিছু হলো না, তখন একদিন কাউকে না বলে মুঙ্গেরের থেকে রওনা দিলাম। কাশী এসে অবশ্যই পত্র দিয়েছিলাম পিসিমাকে, আমি কাশী চলে এসেছি এবং ভালোই আছি, তিনি না ভাবেন। কাশীতে এই 6 মাস থেকেও কিছু জোটাতে পারিনি। ছত্রে ছত্রে খেয়ে বেরিয়েছি, যাত্রীদের মুটেগিরি করেছি, কখনো বা হোটেলে বাসন মাজার কাজ করেছি, কিন্তু স্থায়ী চাকরি কিছুই জোটাতে পারিনি। এখন এমন দশায় এসে পড়েছি যে আর কাশী থেকে কোনো লাভ নেই, খেতে পাবো না। আজ সকালে কাশী থেকে হেঁটে এসেছি মোগলসরাই, বাংলাদেশেই ফিরব। সকালে এক মুঠো ছাতুর দলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম। সন্ধ্যের সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠব ঠিক করে বসে আছি। অনেকে বললে ও ট্রেন নাকি ভিড় কম হয়। আগে 4-5খানা ট্রেনে ভিড়ের জন্য উঠতে পারিনি, ভুল করে একখানা মিলিটারি স্পেশালে উঠে বসেছিলাম। হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছে। তখন বেলা 2:30। বেজায় খিদে পেয়েছে। সন্ধ্যের বেশি দেরি নেই। আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে বসে আছি। আমার কাছেই প্ল্যাটফর্মের নিচে কয়েকজন পশ্চিমা লোক আটা মাখছে ও ডাল বাচ্ছে। ওদের মধ্যে একজন আধবুড়ো লোক, রোগা, কালো, মাথায় একটা ময়লা ন্যাগরার পাগড়ি জড়ানো। হিন্দিতে আমায় জিজ্ঞাসা করলে, কোথায় যাবে? বাংলাদেশে। মাকান? ওই বাংলাদেশেই। কোথায় এসেছিলে? আমি সংক্ষেপে ওদের কাছে আমার কাহিনী সব বললুম। ওদের মধ্যে আর একজন ছোকরা মতো লোক বললে, কিছু খাওনি সারাদিন? ছাতু খেয়েছি ও বেলা। এ বেলা কি খাবে? হাতে পয়সা আছে কিছু? না। ওদের মধ্যে কি কথায় বিনিময় হলো। একজন দল ছেড়ে উঠে কোথায় গেল। মিনিট 15 পরে ফিরে এসে বললে, বন হো গলবা। ওরা সকলে মিলে আমার মুখের দিকে চাইলে। কি বন্ধ হয়ে গেল, কি ব্যাপার ওদের জিজ্ঞেস করলাম। যে লোকটি উঠে গিয়েছিল সে বললে, এখানে ছত্র আছে, মুসাফিরদের জন্য আঁচের আটা আর আধ পোয়া ডাল সেখান থেকে দেয়, তোমার জন্য আনতে গিয়েছিলাম, তা বন্ধ হয়ে গিয়েছে। সেই পাগড়ি বাঁধা লোকটি বললে, গিয়েছে গিয়েছে, তুমি আমাদের এই খাবার থেকে খেও এখন। আমি বললাম, না না, তা হয় না, তোমরা খাও, তোমাদের খাবারে আমি ভাগ বসাবো কেন? ওরা সকলে একযোগে আপত্তি করলে। রামজির লীলা তিনিই আমাকে ওদের সঙ্গে পরিচিত করিয়েছেন। তারা যদি না দিয়ে খায় তবে ধর্ম থাকবে কোথায়? আমার আপত্তির পেছনে যে খুব জোর ছিল তাও নয়। ওরা হাতে চাপটে মোটা মোটা চাপাটি তৈরি করলে এবং একটা মাটির ভাঁড়ে কাঠকয়লার ঢিমে আঁচে অড়হরের ডাল চাপিয়ে দিলে। আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমায় 2খানা চাপাটি এবং সেই চাপাটি ওদের খানিকটা অড়হরের ডাল ঢেলে দিয়ে বললে, খা লিজিয়ে। ওদের মধ্যে একজন বললে, জুঠা মাত কিজিয়ে, ঠহরিয়ে থোড়া, এগো নিমকি লিজিয়ে। নিমকি অর্থাৎ একখণ্ড লেবুর আচার আমার চাপাটির এক কোণে ফেলে দিলে উপর থেকে, পাছে এঁটো করে থাকি এই ভয়ে। সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল। ওদের ভদ্রতায় মুগ্ধ হলাম।
কোথাকার কে তার ঠিক নেই, জাত নয় জ্ঞাতি নয়, আমার জন্যে কি মাথা ব্যথা। মানুষের মধ্যেই দেবতা বাস করেন, সেদিনও বুঝলাম। এর আগে কাশিতে নিঃসম্বল অবস্থাতেও কয়েকবার বুঝেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, ওদের মধ্যে একজন বললে, বাবুজি আপ জায়েগা হাম লোগো কে সাথ। কোথায় যাব? জিলা চম্পারণ, থানা রামনগর, গাঁও মনিয়ারি। সেখানে গিয়ে কি করব? তোমাকে আমরা থাকতে দেব, খেতে দেব, তুমি বাঙালি বাবু, আমাদের ছেলেদের ইংরেজি পড়াবে। বেশ, যাব। মনে ভাবলুম, আমার আবার কি, যেখানে ডাল ভাত জোটে সেখানেই আমার বাড়ি ঘর। ওদের গাড়ি এলো, আবার কাশির দিকে যেতে হলো। কাশি থেকে গোরখপুর, সেখান থেকে খেয়ায় গণ্ডক নদী পার হয়ে ওটি রেলওয়ের গাড়িতে উঠে পরদিন রাত 9টায় নামলাম নারকাটিয়াগঞ্জ। সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর। রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মনিয়ারি, প্রায় 12 মাইল। পথে সেচ বিভাগের খাল পার হতে হয় 2বার। দিন তিনেক লাগলো সব শুদ্ধ, কিন্তু এখানে এসে বেশ লাগলো। বড় সুন্দর জায়গা। আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা 3টে। দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে। আমি মনিয়ারি ক্যানেল পার হবার সময় থেকে পর্যন্ত চেয়ে দেখছি। বললাম, ওটা কি? ওরা বললে, বরফ। ও हिमालय गिरी है ना, हिमालय में जो बर्फ गिरता है। ওই বরফাবৃত হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি। অমন দেখায় নাকি? কি অদ্ভুত, কি সুন্দর। এদেশে আমি না খেয়েও পড়ে থাকবো। দিন 2 কাটলো। ওদের মধ্যে পাগড়ি পরা আধ বয়সী লোকটার নাম মাধোলাল। অতি ভদ্রলোক, অবস্থাও বেশ ভালো। পাড়াগা অঞ্চলের বড় চাষি, গৃহস্থ। 25-26টা দুগ্ধবতী গরু বাড়িতে, দুধ দেয় প্রায় 1 মণ। ধান ও গম যথেষ্ট। মাধোলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমাকে বড় যত্ন করে। কেমন সুন্দর মেয়ে, আর কি শান্ত মুখশ্রী। এদেশে সকলের মুখেই সারল্য ও নিষ্কলুষতার ছাপ। স্থানটি সভ্য জগৎ থেকে অনেক দূরে, হিমালয়ের পদপ্রান্তে, অরণ্যভূমির প্রান্তদেশে। মাছ মাংস ডিম খুব মেলে, তবে এখানে মাছ বা মাংস সাধারণ লোকে খায় না। দুধ ঘি প্রচুর। আগের চেয়ে এখানে এখন আকড়া হয়ে গেলেও অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা। এখানে এসে যেন একটা অদ্ভুত মায়ারাজ্যে এসেছি বলে মনে হলো। যেমন সকালে রোদে, তেমনি বিকেলে রাঙা সূর্যালোকে দূরে তুষাবৃত হিমালয় কি অদ্ভুত দেখায়। আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে বনের ধারে পাহাড়ি নদী কুসমাইয়ের ধারে শিলাখণ্ডে বসে থাকি। নদীটার ভালো নাম কি কুসুমবতী? এই যদি হয় তবে ওর নাম সার্থক বটে। কত কি পুষ্পিত বন্যলতা ও গাছ যে ঝুঁকে পড়েছে কাঁচ স্বচ্ছ জলের উপর। যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো, যেখানে খুশি বসে থাকো। খুব বড় শিলাখণ্ড আছে যার উপরে 8-10 জন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে। সেখানে ছায়ায় বসতাম আপন মনে। ঘন জঙ্গল ও দূরে তুষারাবৃত শৈলশৃঙ্গের দিকে চেয়ে কত কি ভাবতাম নির্জনে। খেতে পেতাম না কাশিতে, তার আগেও কাকার সংসারে কি হেনস্থা, কি লাঞ্ছনা না গিয়েছে। হাতে পয়সা না থাকলে সবাই নিচু চোখে দেখে। এখানে এসে আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি। মাধোলাল আমায় ছেলের মতো যত্ন করে। আমি ওকে কাকা বলে ডাকি। এ কাকা আর আপন কাকায় কি তফাৎ তাই ভাবি। 2-4টি ছেলে মেয়েকে ইংরেজি পড়াই। সারা গ্রামে মুন্সি চমনলাল আর আমি, এই 2টি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান। বাকি যারা, তারা ক্লাইকে এসে নাম সই করতে পারে। রাখনি সন্ধ্যায় বলে, বাঙালি বাবু, আমি আজ তোমার জন্য ভাওড়া পাকাবো, খাবে তো? সে কি, ভাওড়ার নাম শোনোনি? রাখনি খুব অবাক হয়ে যায়। এ আবার কোন দেশের লোক যে ভাওড়ার নাম শোনেনি? সে হাত নেড়ে দেখিয়ে বলে, আটার হয়, এমনি গোল গোল, ঘুঁটের আগুনে পোড়াতে হয়, ঘি জবজবে, আলুর চোখা দিয়ে খেতে হয়। আলু ভাতে দিয়ে ভালো লাগে খুব, খেয়ে দেখো। আর বাঙালি বাবু কি,
তুমি বাবজিকে বলো তোমার কাছে আমি ইংরেজি পড়ব, আজই বলবো। তারপর রাখুনি আমার সঙ্গে বসে গল্প করে। বাঙালি বাবু, এখানে থাকো, কোথাও যেতে দেব না। মাঠা খাওয়াবো, ছাতুর লাড্ডু খাওয়াবো, মালাই মিঠা খাওয়াবো। তা না হয় খেলাম, কিন্তু মাছ, মাছ না খেলে বাঙালির শরীর টিকবে কতদিন? রাখুনি খিলখিল করে হেসে ওঠে। ঝকঝক করে ওর মুক্তার মতো দাঁতগুলি। 14-15 বছরের সুশ্রী মেয়ের মুখের প্রাণ খোলা হাসি। বলে, মাছলি কত আছে কসমাইয়ে? পাটনডঙ্গির নহরে মাছ ধরতে যাবে? সে গভর্নমেন্টের খাল, সেখানে ওদের লোক বসে আছে, মাছ ধরতে দেবে কেন? আমি ধরবো, তোমাকে ধরে দেব। মেয়ে মানুষকে নহরের চৌকিদার কিছু বলবে না। এবার আমি হেসে ফেলি, বললাম, গভর্নমেন্টের চৌকিদার মেয়ে পুরুষ বাঁচবে না রাখুনি? চুরি যে করে তার আবার মেয়ে মানুষ? দুজনেই খুব হাসি, আমোদ লেগেছে দুজনেরই। রাখুনি এত ভালো মেয়ে, তার আপন পর জ্ঞান ছিল না। আমি ওদের বাড়িতে কেউ না, অন্নদাস বলা যেতে পারে। রাখুনি কিন্তু আমাকে বড় আপনার জন ভাবত। তার সর্বদা চেষ্টা ছিল যাতে আমি অভুক্ত না থাকি, খেয়ে আমার পেট ভরে। এই জন্যে তার কত যত্ন, কত অসম্ভব হাস্যকর প্রয়াস। আমি বলতাম, রাখুনি, আমি বিদেশি লোক, আজ এসেছি কাল চলে যাব। তুমি আমাকে অত ভালোবাসো কেন? আমি চলে গেলে কষ্ট পাবে। রাখুনি বলতো, ইস, চলে যাবে বই কি, তবে কি? বিয়ে করব তোমাকে, দুজনে বাস করব আমাদের বাড়ির পাশে। চলবে কিসে? বাবার কাছ থেকে জমি চেয়ে নেব, তুমি জমি চাষ করবে। ওইটুকু মেয়ের কি বুদ্ধি! আমার এমনই হাসি পেত, এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে। রাখুনিকে আমারও বড্ড ভালো লাগতো, ওর স্নেহ যত্ন ভোলবার নয়। অবশ্যই ওর বাবাও খুব ভালো, একদিনের জন্যেও আমার প্রতি তার অযত্ন দেখিনি। আমি ওখানে মাস 6 থাকবার পরেই এক ঘটনা ঘটল। একদিন সন্ধ্যার সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলে ব্যস্ত, চঞ্চল ভাব, মুখ গম্ভীর। শোনা গেল মাধবলালের স্ত্রীর প্লেগ হয়েছে। প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে। বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল। গ্রামের চৌকিদার 11 মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল। পরদিন সন্ধ্যায় মাধবলালের স্ত্রী মারা গেল। মাধবলালকে ধরল প্লেগে। তৃতীয় দিন মাধবলালও মারা গেল। একই সঙ্গে মাধবলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখলেন। 6-7 দিনের মধ্যে মাধবলালের বাড়ির সকলেই কাবার হলো, রাখুনি বাদে। প্লেগ তখন আশেপাশের 2-1টি বাড়িতেও ধরেছে। ইতিমধ্যে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকেও দিয়ে গেল। বেঁচে গেলাম আমি আর রাখুনি, আধমরা অবস্থায় বাঁচা। আমার তখন কোনো জ্ঞান চেতনা নেই। এমন অবস্থা, এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি। প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছি। মৃত্যুর সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে। রাখুনিকে নিয়ে আরও মুশকিল। তাকে সান্ত্বনা দেব কি? নিজের চোখের জল থামে না। সব যখন মিটে শেষ হয়ে গেল, প্লেগ থামলো, তখন ওদের বাড়িতে আমি আর রাখুনি, আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর, এই 3 জনে টিম করছি। কয়েকদিন কেটে গেল। সরকারি লোকেরা এসে ঘর দৌড় ধুয়ে ধোঁয়া দিয়ে ওষুধ ছড়িয়ে দিয়ে পুরনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল। আমার আর ভালো লাগছে না, এখান থেকে বেরিয়ে পড়তাম, কিন্তু রাখুনিকে কার কাছে ফেলে দিয়ে যায়? এই হয়েছে মহা সমস্যা। এ আবার কি বিষম বন্ধনে ভগবান আমায় জড়ালেন? তাই ভাবি, বেশ ছিলাম স্বাধীন, খায় না খায় কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না। গ্রামের লোক বলে, তুমি রাখুনিকে বিয়ে করে ওদের বাড়ি থাকো। অবস্থা ওদের যথেষ্ট ভালো, যথেষ্ট জমি জমা, গরু বাছুর, গোলা ভরা ধান, গম, যব, সর্ষে, এসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয়। ভেবে দেখো বাঙালি বাবু, এ বড় চারটিখানি কথা নয় আজকার দিনে। রাখুনি, তার কথা কি বলবো? সে তো আমাকে বেশ ভালোবাসে, দিন রাত কান্নাকাটি করে, আমি তাকে বোঝাই, সান্ত্বনা দিই। একদিন রাত্রে হলো কি, সেই কুসুমবতী নদীর ধারে বসে আছি, রাত বেশি নয়, সবে সন্ধে উতরেছে, ঘুলঘুলি অন্ধকার ঘন গাছের তলায়। এমন সময় রাখুনি সেখানে এসে পেছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। চমকে উঠে বললাম, কে রে? ও তুমি?
এমন করে আসতে হয়? ভয় করে না আমার? ভয় কিসের? ভূতে? তুমি তো ভূত মানো না বাবুজি। মানি নে, আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকার রাত্রে। বসো রাখুনি, একটা কথা। ও বসলো আমারই পাশে, বসে বললে, কি? আমি ভাবছি এখান থেকে চলে যাব। অনেক দিন হলো এসেছি। যাবে? আর আমি? আমাদের বাড়িঘর? ভক্তদাস তো রইল, ও তোমার দেখাশোনা করবে। আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাব। আমিও যাব তোমার সঙ্গে। কোথায় যাবে? তাছাড়া ঘরবাড়ি, গরু বাছুর, গোলা, জমি জমা, এসব কি হবে? ওসব ভক্তদাস নিই, আমার ওতে দরকার নেই। সত্যি বলছি বাবুজি, কি হবে গরু বাছুর আর ঘর দরে? তুমি যাকে হয় বিলিয়ে দিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমার ভালো লাগবে না। কথা শেষ করে ও মিনতির সুরে আমার হাত দুটি ধরে বললে, আমায় ফেলে কোথাও যেও না বাবুজি। বলো, যাবে না? আর যদি যাও, আমায় নিয়ে যাবে? এখানে থাকবো কার কাছে তা বলো। কেন ভক্তদাস? না, আমি থাকবো না। ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকবো? সেই ব্যবস্থা হয়ে যাবে তখন। না, ব্যবস্থাতে দরকার নেই বাবুজি, আমি তোমার সঙ্গে যাবই। আমি পড়ে গেলাম মহা ফাঁপড়ে ওর কথা শুনে। এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম, রাখুনিকে নিয়ে কি করি, এই হয়েছে আজকাল আমার বড্ড ভাবনার কথা। আমি চুপ করে বসে আছি দেখে রাখুনি বললে, শুনবে বাবুজি আমার একটা কথা? কি? আমাকে এখান থেকে নিয়ে চলো। আমাকে শাদি করতে হবে না তোমাকে। চলো তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি। কি হবে এখানে থেকে? ভালো লাগে না। আমি ওর মুখের দিকে অবাক হয়ে চাইলাম। 15 বছরের মেয়ের মুখে এ কথা, সত্যিই আশ্চর্য। রাখুনি এই বয়সে সংসার বিভাগিনী হয়ে উঠল কিভাবে? আমি বললাম, সত্যি যাবে? ও জোর করে বললে, নিশ্চয়ই যাব। নিয়ে চলো আমাকে। এখানকার বিষয় আশয় বিলিয়ে দাও কাউকে, নয়তো ভক্তদাসকে দাও। ও থাকুক এ বাড়িতে। ভগবানের নাম করি গে চলো। গেলাম একদিন সত্যি ওকে নিয়ে। এলাম গণ্ডক নদী পার হয়ে, গোরখপুর হয়ে কাশি। সঙ্গে ছিল প্রায় 400-500 টাকা আর রাখুনির মায়ের অনেক সোনার গহনা। কাশি থেকে গেলাম হরিদ্বারে। এদিকে তখন আমার মনে হয়েছে, নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি, পুলিশে হয়তো উৎপাত করতে পারে। এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকেই রাখুনিকে নিয়ে কনখলে গেলাম। এক পান্ডার বাড়িতে ওকে রাখলাম। রাখুনি বলে, তোমার কাছে থাকবো। এখানে কেন? তুমি জায়গা ঠিক করো, আমরা দুজনে সেখানে থেকে ভগবানের নাম করব। দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাওয়ার জন্য ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগলো। এক বাঙালি সাধুর সঙ্গে খুব আলাপ হয়ে গেল গঙ্গার ঘাটের ধারে। তার নাম স্বামী বাসুদেবানন্দ। তাঁর আশ্রমেও আমরা গেলাম। কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন। স্থানটি নির্জন, বাঁধানো ঘাট পুরনো বাড়ির নিচেই, পুরনো মন্দির ঘাটের উপরেই। কিভাবে আলাপ হলো তা বলি। আমরা সেই পুরনো ভাঙা ঘাটে গিয়ে বসেছিলাম সন্ধেবেলা। ওপারে কি একটা পাহাড়, পরে নাম শুনেছিলাম চণ্ডীর পাহাড়। রাখনির বেশ গলা, ও গুনগুন করে ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরলে। দেখি ওর চোখ ছলছল করছে। বললাম, রাখনি, আর একটু জোরে গাও, বেশ লাগছে। না, গাইব না, মার খাবে জোরে না গাইলে। দুজনেই হেসে উঠি। সত্যিই কি সুন্দর কেটেছে এই হরিদ্বারের গঙ্গার ধারের দিনগুলি। মনে মনে তাই ভাবি, কি সুন্দর সন্ধ্যা, কি চমৎকার জ্যোৎস্নার আলো গঙ্গার নীলধারার উপর। আমরা বসে আছি, এমন সময়ে ঘাটের ওপারের মন্দিরে আরতির ঘণ্টা বেজে উঠল। আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম। সুন্দর কৃষ্ণমূর্তি। আরতির পরে বৃদ্ধ পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন। স্বজাতীয় চেহারা দেখে মনে হলো তিনি বাঙালি। দেখলেই ভক্তি হয়। রাখুনি বললে, জিজ্ঞেস করো না উনি কি এই মন্দিরে থাকেন। আমি বিনীতভাবে বললাম, আচ্ছা আপনি কি বাঙালি? তিনি হেসে বললেন, হ্যাঁ। তুমিও তো বাঙালি। আগে হ্যাঁ। কোথায় উঠেছো এখানে? এক পান্ডার বাড়ি। আমি তাকে রাখনির সমস্ত বিবরণ খুলে বললাম। রাখনিও ছলো ছলো চোখে
দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বললে। আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম, তার আশ্রমে আমাদের স্থান দিলেন। রাখনি কি খুশি, 7 দিনের মধ্যে সে সাধিকা সন্ন্যাসিনী বনে গেল। 15 বছরের মেয়ে, কি তার ভজন গানের নিষ্ঠা! মন্দির মার্জনা করতে লাগলো যেন প্রাণ ঢেলে দিয়ে। বিগ্রহের পুজোর সমস্ত আয়োজন, ফুল তোলা, পুজোর বাসন ধোয়া মাজা, ধূপধুনো দেওয়া, সব করবে। ও কি একাগ্র মনে, কি ভক্তির সঙ্গে! এখানে এসে ও ভাবতে লাগলো যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে এতদিনে। বাসুদেবানন্দ সন্ধ্যাবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে খুব খুশি। একটি না দুটি মাত্র ভজন সে জানে, তার বাবার মুখে শোনা। তার মধ্যে একটি হলো তুলসীদাসের। বাসুদেবানন্দ ওর পিঠ সস্নেহে চাপড়ে বলতেন, পাগলি, আর জন্মে তুই ব্রজের গোপী ছিলি। এই বয়সে এত কৃষ্ণভক্তি এলো কোথা থেকে তাই ভাবি। তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাবার জন্য। মন্দিরের বিগ্রহের অমন প্রাণঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন। রাখনির চেহারা দিনে দিনে বদলাচ্ছে। সে যেন এই মন্দিরে চিহ্নিত দেবদাসী কতকাল থেকে। রাখনি আর আমার সঙ্গে কথা বলে না। দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে। ও দূরে সরে যাচ্ছে ক্রমশই আমার কাছ থেকে। একদিন ওকে বলি, রাখনি, আমি ভাবছি এখান থেকে চলে যাব। ভেবেছিলাম ও বোধহয় বলবে, আমাকেও নিয়ে চলো। কিন্তু ও নির্বিকারভাবে বললে, কবে? 2-1 দিনের মধ্যেই। আবার কবে আসবে দেখি। এতেও ও কিছু বললে না। রাখনির মন অন্যদিকে চলে গিয়েছে। আমায় আর ও চায় না। বড় দুঃখ হলো মনে। মনে পড়ল কুসুমবতীর তীরে সেই সব সন্ধ্যার কথা। কি মধুর হয়েই আছে সেগুলোর স্মৃতি মনের কোণে। কত দূরে চলে গিয়েছে সেসব দিন, আর কোনোদিন ফিরবে না। বেশ বুঝতে পারি আর ফিরবে না। এক সময় ভাবি, ভুল আমিই করেছি। রাখনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম। সকলেই বলেছিল, রাখনিও বলেছিল, কারো কথা শুনিনি। একদিন কাউকে কিছু না বলে কনখল থেকে রওনা হলাম। আজ 7-8 মাস হয়ে গেল, আর যায়নি, চিঠিপত্রও দিইনি, যাবও না। আশা করি রাখনি সুখী হয়েছে। তবুও ভুলতে পারিনি কুসমাইয়ের ধারের সেই অপূর্ব সন্ধ্যাগুলি। রাখনি আমার হাত ধরে বলেছিল, কোথায় চলে যাবে বাবুজি? যাও তো, আমায় সঙ্গে নিয়ে যেও। পিছনের দিন পিছনেই পড়ে থাকে, আর কোনোদিনও সামনে এসে এগিয়ে দাঁড়ায় না। আমি এসে আবার কাকার বাড়ি ঢুকেছি। কাকার গরু বাছুর বাঁধি, হাট বাজার করি, খুড়িমার মুখ নাড়া খাই, সঙ্গে সঙ্গে দুটো ভাতও, নয়তো এ বাজারে ভাত পাচ্ছি কোথায়। শেষ হলো গল্প অভিমানী। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।